ভিডিওটা ডিরেক্টলি ফেসবুক অ্যাপের সাথে জড়িত না, বাট ফেসবুকেরই ভাই বোন এইসব অ্যাপগুলো যেগুলো আছে তাদের সাথে রিলেটেড। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার অ্যান্ড কল। তাছাড়া কথা বলবো যে কিভাবে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং কলকেও ফেসবুক মার্কেটিং এর সাথে ইন্টিগ্রেট করা যায়। তো লেটস স্টার্ট। আমরা যখন পোস্ট করি, পোস্ট করার সময় এখানে তো নর্মালি লেখা থাকে হোয়াটস অন ইওর মাইন্ড, কিছু অপশন দেওয়া থাকে, ছবি, ভিডিও, লোকেশন, ইমোজি, হাউ ইউর ফিলিং। এটা থ্রি ডট থাকে। থ্রি ডট প্রেস যদি আমরা করি, এখানে জাস্ট প্রেস করলেই উইল হ্যাভ মোর অপশন। তার মধ্যে আসে হলো হোয়াটসঅ্যাপ মেসেজ, এর মধ্যে আসে প্রোডাক্ট ট্যাগ, গেট কলস, গেট মেসেজ। বাট ফেসবুকের সব থেকে আপন ছোট ভাইকে মেসেঞ্জার। আজকে আমরা মেসেঞ্জার নিয়ে আরো ডিটেইলে কথা বলবো। এবং আমরাও দেখেছি প্রচুর মার্কেটিং পোস্টে, ফেসবুকে স্পন্সর পোস্টে বুস্ট করে দেখেছি সব থেকে বেশি কনভার্সন ড্রাইভ করা যায় গেট মেসেজ মেসেঞ্জার থেকে। সো লেটস সি কাস্টমাররা যখন ফেসবুক মেসেঞ্জারে আসবে তাদের সাথে আমরা কিভাবে কমিউনিকেট করতে পারি। আজকে আমি আপনাদেরকে 9টা খুবই এফেক্টিভ স্ট্র্যাটেজি শেখাবো যেটা আপনাদেরকে হেল্প করবে। ফার্স্ট ওয়ান, আপনি যখন ফেসবুক মেসেঞ্জারটাতে কাজ করবেন, গ্রিটিং মেসেজ সেট করে রাখবেন। গ্রিটিং মেসেজ কি করে লিখে আছে যে গ্রাহকের নাম মেনশন করে গ্রিটিং মেসেজটা সেট করবো, সো দ্যাট গ্রাহক একটা পার্সোনালাইজ ফিল পায়। যেমন মনে করেছে আমি আমার কাস্টমার, ও একটা কমেন্ট করলো আমাকে মেসেঞ্জারে যে হাই কেউ আছেন, আমাদের এখানে অটোমেটিক্যালি আমার বিজনেস পেজ থেকে মেসেজ চলে যাবে হাই বা হ্যালো কমা সামিরা। এখানে যদি আপনি চান আসসালামু আলাইকুম কমা দিয়ে তার নামটা উল্লেখ করতে পারেন, আসসালামু আলাইকুম কমা নামের জিনিসটা যেই নক করবে মেসেজে সেট করে দেয় তার নামটা এখানে চলে আসবে। ইমোজি দিতে পারেন, নাও দিতে পারেন, ওটা সেট করে ফেললেন, আপনি কিভাবে সহযোগিতা করতে পারেন। বলে তো যে কেউ আসছে, আসার সাথে অটোমেটিক্যালি বট দিয়ে এই মেসেজটা চলে যাবে যে আসসালামু আলাইকুম বলা, নামটা মেনশন করা, এটা কিন্তু অনেক বেটার একটা ফিল দেয়। নাম্বার 2, কুইক রেসপন্স। কুইক রেসপন্স বলতে বোঝাই আমরা যখন কেউ একজন একটা পেজে নক করি, যে সাপোর্টটা চাই সেই সাপোর্টটা যদি উইদিন মিনিটস পাই তাহলে লাভ হয়। আমরা একটা ইন্ডাস্ট্রি রিসার্চ করে দেখেছি যেগুলো ওয়েবসাইটে কত আসে না যে মেসেজ করা যায়, এটা রেসপন্স টাইম শুড বি উইদিন 5 সেকেন্ডস। তার কারণ মানুষজন উইদিন সেকেন্ড এক পেজে একদিন চলে যায়, বাউন্স করে চলে যায়, বের হয়ে যায়। ফেসবুক অনলাইন একটু বেশিক্ষণ থাকে, তাও আপনার রেসপন্স টাইম যদি 5 মিনিটের বেশি হয় ও প্রবলেম বা ফেসবুকে নাই। আপনার রেসপন্স টাইম যদি 2 মিনিট হয় তাহলে ভালো, যদি 1 মিনিটের মধ্যে হয় তাহলে বেস্ট। আমরা যদি দেখাই 12টা একে একটা মেসেজ করছে 12:03 মধ্যে রিপ্লাই পাইছে, ঠিক আছে। সো এই রেসপন্স টাইমটা যত ছোট করবেন আপনার কনভার্জনের চান্সেস তত বাড়বে। এটা থাকতে পারে যে আসলে রেসপন্স টাইম কতক্ষণের মধ্যে থাকা উচিত, 60 সেকেন্ডস অথবা লেস। আর খেয়াল করে দেখেন ফেসবুকে কেউ যদি আপনার প্রোডাক্ট নিয়ে জানতে চায়, সে কিন্তু শুধুমাত্র আপনার প্রোডাক্ট নিয়ে জানতে চাচ্ছে না, সেই প্রোডাক্ট ওই প্রোডাক্ট আরো বেশ কিছু পেজ থেকে খুঁজছে, তাদেরকে আরো একজনকে নক করছে। তো যে আগে রিপ্লাই করবে তার সাথে খাতির কিন্তু আরো বেড়ে যাবে, এবং তার সাথে খাতির বাড়া মানে তার সাথে ওই প্রোডাক্টটা কেনা বেচা হওয়ার চান্সেস বাড়বে এবং আপনার কাছে সেই প্রোডাক্টটা কেনার চান্সেস কমবে। যত ফাস্ট করতে পারেন তত ভালো। নেক্সট আপ, মেসেজ অটোমেশন। মেসেজ অটোমেশন বলতে বোঝাচ্ছে যে আপনি হয়তো সারা দিন আপনার পেজে বসে থাকতে পারছেন, আপনি নিজেই ব্যবসা চালান, নিজেই প্রোডাক্টের মেসেজের উত্তর দেন, সেক্ষেত্রে মেসেজ অটোমেশন করতে পারেন। মেসেজ অটোমেশন কি বলছে, সিম্পলি আপনি মনে করেন একটা ব্যবসায়িক সময় উল্লেখ করে দিচ্ছেন 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত মেসেজ নেয়, তারপরে যারা মেসেজ করবে তাদেরকে কি বলবে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা ক্লিয়ারলি একটা অটোমেশন সেট করে ফেলতে পারে যে হ্যালো যারা আগে আসসালামু আলাইকুম দিতে পারেন, নাম আসবে, ইমোজি হয়ে চেঞ্জ হবে, এই মুহূর্তে আমাদের কাস্টমার কেয়ার সার্ভিস বন্ধ আছে, খুব শীঘ্রই আমরা আমাদের একটা প্রতিনিধি আপনার সাথে জয়েন করবো। কিন্তু আমি টাইম বলতে পারেন, কারণ আপনি 11:30 শুরু করেন, আবার তাতে বলেন 12টার মধ্যে আমাদের একজন প্রতিনিধি আপনাকে নক করবে। তো এই যে মেসেজ অটোমেশন করলেন আপনি নাই, বাট তাও সে কিছু একটা পেলো যেটা থ্রুতে ও ক্লিয়ার আইডেন্টিফিকেশন করতে পারবে যে কখনো সার্ভিসটা পাচ্ছে। মেসেজ টোনালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার ইউজার যদি খুবই ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজে কথা বলে, আপনি একটু ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ করতে পারেন। সে যদি খুব ফর্মাল হয়, আপনি ফর্মাল হতে হবে। যেমন এখানে একজন লিখেছে আসসালামু আলাইকুম, আমার সপ্তম শ্রেণীর মেয়ের জন্য অনলাইন ব্যাচে ফিরে সম্পর্কে জানতে। তার মানে কি এখানে সে একজন প্যারেন্ট, রাইট? তো যেহেতু একটা প্যারেন্ট, আমি খুব ফর্মালি লিখেছি ওয়ালাইকুম আসসালাম আমাকে খান, আমাদের এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করে এটা আপনি করে বলছি। তো যদি স্টুডেন্ট হয় আমরা তুমি করে বলতে পারি, যদি সিনিয়র হয় তাহলে আপনি, যদি না বোঝেন বেটার টু গো ফর আপনি। তো মেসেজ টোনালিটি বোঝা এবং সেই অনুযায়ী রেসপন্ড করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট টাইম, রিয়েল টাইম আপডেট। আপনার গ্রাহক যখন আপনার কাছে কোনো পণ্য অর্ডার করে, অর্ডার করার পরে কিন্তু আপনাকে নক করে, কেন? কিন্তু চিন্তা করে রাখেন, অর্ডার করার আগে তো আপনি হাতে বলবেন, অর্ডার করলে আপনি বলেন হ্যাঁ তো অর্ডার করে বলছে আপনি চিন্তা করার কিছু নাই। বাট অর্ডার করার পরে তার কাছে অর্ডার হাতে পাওয়ার আগ পর্যন্ত সে অনেক কনসার্ন। সো আপনি তাকে রিয়েল টাইম আপডেট দিবেন। সে বললো যে আমার একটা বই অর্ডার ছিল এই নাম্বার থেকে, এটা কবে পেতে পারি? সো আপনি তাকে একদম ইজিলি ডিরেক্টলি ডিটেইল ডেলিভারি আপডেট দিলেন যে আচ্ছা আপনার বইটা এখন আমাদের ডিস্ট্রিবিউশন ভাবে আছে, আর 1-2 কর্মদিবসের মধ্যে আপনি বইটি পেয়ে যাবেন আপনার ঠিক না। তার মানে অর্ডার দেওয়ার পরে যে হাতে শেষ না, হাতে পাওয়ার আগ পর্যন্ত কিন্তু ক্লোজলি তার সাথে কানেক্টেড থাকতে হবে এবং রিয়েল টাইম আপডেট দিতে হবে। এখানে কিন্তু আসলে যাত্রা শেষ হয় না, যে হাতে পাওয়ার পরে কিন্তু তার কনসার্ন থাকতে পারে। তো তারপরে কিন্তু তার সাথে প্রপার কমিউনিকেশন মেনটেন করতে হবে এবং রিয়েল টাইম আপডেট দিতে হবে। নেক্সট, কাস্টমার ফিডব্যাক কালেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনার প্রোডাক্ট যারা কিনে তারা কিন্তু আপনার প্রোডাক্টের সবথেকে বড় রেফারার, অ্যাফিলিয়েট মার্কেটার, আপনার সবথেকে বড় প্রমোটার। আপনার প্রোডাক্ট আরো বেশি মানুষের কাছে যাবে কি যাবে না তাদের উপর নির্ভরশীল। তারা কি ফিল করছে জানা দরকার না? তো আপনি চাইলে কিন্তু তাদেরকে বলতে পারেন যে আচ্ছা হ্যালো সাব্বির, আপনি গত মাসে আমাদের এই সিরিয়াল বলছিলেন আমাদের প্রোডাক্ট ইমপ্রুভমেন্টের জন্য আমাদের কিছু মতামত প্রয়োজন। 2-3 মিনিট সময় যদি হয় তাহলে আপনার মতামত যদি দেন খুব ভালো হয়। একটা ফর্মের লিঙ্ক দিলাম, দিয়ে দেন। এরপরে কি হয় দেখেন, এক, সে খুশি হলো যে আপনি তার কাছে মতামত জানতে চাচ্ছেন। 2, তার কোনো গ্রিভেন্সের দুঃখ কষ্ট থাকে সে জানতে পারবো, সো দ্যাট আপনি আপনার প্রোডাক্ট জিনিসটা ফিক্স করতে পারেন। 3, আপনি বুঝতে পারছেন এক্স্যাক্টলি আপনার কাস্টমার আপনার প্রোডাক্টের কোনটা পছন্দ করছে কোনটা অপছন্দ করছে। 4, ওখানে একটা পয়েন্ট রাখতে পারেন যে আমাদের প্রোডাক্টের ব্যাপারে যদি কোনো মন্তব্য থাকে আপনি জানান। এখানে যদি ভালো মন্তব্য থাকে সেটা একটা ভালো টেস্টিমোনিয়াল হয়ে গেল, যদি খারাপ মন্তব্য থাকে সেটা আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্টের একটা ভালো সুযোগ হয়ে গেল। এন্ড ফাইনালি এই জিনিসটা যখন আপনি সুন্দর গুছানো ফর্মেট খুঁজে যখন করছেন, একটা স্প্রেডশিটে ডিটেইল আকারে চলে আসছে, আপনি চাইলে আপনার প্রোডাক্টের ব্যাপারে অনেক ধরনের কোশ্চেন করতে পারবেন। প্রাইসিংটা ভালো আছে, প্রাইসিং কি হওয়া উচিত, নেক্সট কোন প্রোডাক্ট চান, নেক্সট প্রোডাক্ট আসলে আপনি বলতে পারবেন আপনার এই কারেন্ট কাস্টমারকে নেক্সট কোন জিনিসের ব্যাপারে আপডেট দিবেন, রাইট? আপনি চাইলে তার অন্য ফ্রেন্ডের কাছে নাম্বার দিতে পারেন, আপনার ফ্রেন্ডের নাম্বার দেন, তার যার এই প্রোডাক্ট লাগতে পারে, তো আপনি অটোমেটিক লাইক লিড পেয়ে গেলেন, তাকে নক করলেন। সো এটা কিন্তু আপনি অনেক কিছু করতে পারেন, রাইট? সো নট জাস্ট ফিডব্যাক কালেকশন, ইটস আ প্রসেস টু বিল্ড ইওর
product, to better your product, to better your service, to know about their grievances, and most importantly, to know about their testimonials. এই testimonialগুলো আপনি পরবর্তীতে আপনার কন্টেন্ট আকারে পোস্ট দিতে পারবেন, যে কন্টেন্টটা পরবর্তীতে অথরিটি হিসেবে কাজ করবে, যে আপনার প্রোডাক্ট যারা কিনে আপনার প্রোডাক্টের ব্যাপারে তারা ভালো কথা বলে। নেক্সট, ইউজ কাস্টমার্স প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ। এখন সে যদি ইংরেজিতে কথা বলে আপনি অবশ্যই ইংরেজিতে কথা বলেন, সে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সে যদি বাংলায় কথা বলে আপনি বাংলায় উত্তর দেন, আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এখন অফকোর্স এটা হয়তো সবকিছু পসিবল না, বিকজ আপনি একদিকে সেট করেছেন সকলে ইংলিশ শব্দ ভালো না, সেক্ষেত্রে আবার ভুলভাল ইংলিশের থেকে আপনি যদি বাংলায় স্বাচ্ছন্দ্য বোধ করেন বাংলায় করেন, বাট ইটস বেটার। থাকে না ইন্টারভিউতে আমরা শিখে না যে বাংলায় যদি প্রশ্ন করেন বাংলায় উত্তর দেওয়ার চেষ্টা করেন, ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতে উত্তর দেওয়ার চেষ্টা করেন। তাহলে যেই মানুষটা টোনালিটি সেট করছে তার অথরিটিকে আপনি রেসপেক্ট করছেন, তার ল্যাঙ্গুয়েজে কথা বলেন, রাইট? ইটস এ সিম্পল কেস, সো ইউজ দ্যাট। নেক্সট, ইউজ নেসেসারি মাল্টিমিডিয়া। দরকার হলে আপনি ছবি দেন, ভিডিও দেন, লিঙ্ক দেন। প্রোডাক্টের ব্যাপারে কোয়েশ্চেন করছে, আপনি প্রোডাক্ট ছবি আর কয়েকটা দিয়ে দেন, পারলে ভিডিও দেন, পারলে আপনার প্রোডাক্ট আইকিউ একজন নিচে ওটা রেফারেন্স ভিডিও দিয়ে দেন, টেস্টিমোনিয়াল দিয়ে দেন, মাল্টিমিডিয়া কন্টেন্ট ইউজ করেন। কারণ মেসেঞ্জারে কিন্তু ছবি ইউজ করা যায়, ভিডিও ইউজ করা যায়, লিঙ্ক দেওয়া যায়, আপনি চাইলে সব কিছুই দিতে পারেন। দেন যত বেশি কমিউনিকেট করবেন তত ট্রান্সপারেন্সি বাড়ে, ট্রান্সপারেন্সি যত বাড়ে ট্রাস্ট তত বাড়ে, ট্রাস্ট যত বাড়ে কনভার্জন হওয়ার চান্সেস তত বাড়ে, মানে সেলসও বাড়বে। সো যত ইনফরমেশন তত ট্রান্সপারেন্সি, তত ট্রাস্ট তত সেলস। সো বি ট্রান্সপারেন্ট, গিভ আউট মোর ইনফরমেশন ইন মাল্টিমিডিয়া ফর্মেট করে। লাস্টলি, কাস্টমার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এটার ব্যাপারে আপনি অলওয়েজ আপনার কাস্টমারকে কনভিকশন দিবেন, আস্থা দিবেন, ভরসা দিবেন, বিশ্বাসের জায়গা দিবেন, ঠিক আছে? যেমন এখানে বলা আছে কি যে আচ্ছা আমি কি আপনাদের নম্বরে জিজ্ঞেস করে দেবো? আপনি বলেন হ্যাঁ সামিত, আপনি আমাদের কোর্স পেমেন্ট করতে সেই পেমেন্ট কমপ্লিট করুন এবং বিকাশ করে বা বিকাশের পিন কিংবা ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। এই যে বলে দিলাম, ও কিন্তু একটু ভালো লাগলো, রাইট? যে আমরা ওর পিনের ব্যাপারে ক্যান্সার, সিকিউরিটি ব্যাপারে ক্যান্সার, তাকে তো না হারাই এর ব্যাপারে বললাম। তো এই জিনিসটা আপনার কাস্টমারের আস্থা আপনার উপর আরো বহু গুণে বাড়িয়ে দেবে। তো এটা 9টা স্ট্র্যাটেজি। তো আমরা যদি একটা রিপিট করি, কাস্টমারের সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, necessary multimedia content use করা, it's very important. এরপর আমরা দেখি customer preferable language use করা, customer feedback collection, super important, real time update, message tonality, message automation, quick response and reading message. So এই 9টা স্ট্র্যাটেজি আপনি ব্যবহার করে আপনার মেসেঞ্জারের থ্রুতে আপনার মার্কেটিং এবিলিটি এন্ড কাস্টমারকে কনভার্ট করার যে চান্সেস ওগুলো বাড়িয়ে দিতে পারে। আই হোপ এই 9টা স্ট্র্যাটেজি আপনাদের অনেক কাজে দিবে and I'll see you in the next class. আজকে আমি আপনাদেরকে শেখাবো মার্কেটিং ফানেল এবং সেটার ডিফারেন্ট স্টেজেস এবং কোন স্টেজে কোন ধরনের কন্টেন্ট ব্যবহার করা দরকার সেটা। এবং এই জিনিসটা শুধুমাত্র ফেসবুক মার্কেটিং না, আপনি যেই প্ল্যাটফর্মে মার্কেটিং করেন, অনলাইন মার্কেটিং করেন, অফলাইন মার্কেটিং করেন, যেই প্রোডাক্টেরই মার্কেটিং করেন না কেন আপনার জন্য জানা খুবই জরুরি। অ্যান্ড ট্রাস্ট মি, এই পার্টিকুলার জিনিসটা যদি আপনি ভালো করে বুঝেন তাহলে আপনার জন্য যে কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করা, ইমপ্লিমেন্ট করা, মানুষকে বোঝানো, সেটাতে ভালো রেজাল্ট আনা সব কিছু সহজ হয়ে যাবে। এখন আসি জফু, বফু, বফু এই সব ফালতু ওয়ার্ডগুলো আসলে কি এগুলো কি বলছি? প্রথম মানে কি খাবার টফু, বফু কি, বফু কি? জফু হলো টপ অফ ফানেল, বফু মানে মিড অফ ফানেল বা মিডল অফ ফানেল, বফু মানে হলো বটম অফ ফানেল। মানে চিন্তা করেন এই তো ফানেল, রাইট? এই চিন্তা, তো এটা একটা ফানেল। এই ফানেলে আপনি ইউজারদেরকে আনবেন, মানে এটা আপনার ইউজাররা তো এই ফানেলে ঢুকবে। তো ঢুকার পরে টপ অফ দ্য ফানেল ফার্স্টে আসবে, এরপরে মিডল অফ দ্য ফানেল, এরপরে বটম অফ দ্য ফানেল। সেই জন্য আমরা শর্টকাটে বলি টফু, মফু, বফু। এন্ড ফানেলটা কেন জানা দরকার খেয়াল করে দেখেন। আপনার একটা ইউজার আপনার প্ল্যাটফর্মে আসলো, আসার সাথে সাথে আপনি তো বললেন প্রোডাক্ট একটা আপনি তাড়াতাড়ি আসেন, কিনে ফেলেন, টাকাটা দিয়ে দেন, তাহলে কিন্তু বললো না। তার কারণ কি? আপনি তাকে ঢুকা মাত্রই আপনি বললেন যে কিনে ফেলো, কিনে ফেলো, কিনে ফেলো, কিনে ফেলো। একটা বটম অফ দ্য ফানেল যেটা বলা যায় সেটা বললেন। চিন্তা করে আপনি যেখানে প্রোডাক্ট কিনতে চান, আপনার দোকানদার পাশে কিন্তু বলে যে আমাদের দোকানটা অনেক ভালো, আমরা যদি ব্যবসায় আসি, আমরা ভালো কাজ করি, আমার প্রোডাক্ট সুন্দর, দেখেন আমার ক্যাটালগ দেখেন, রাইট? এই ক্যাটালগ আপনাকে অ্যাওয়ার করতেছে, আপনাকে বুঝাচ্ছে, জানাচ্ছে তারা কত ভালো, এটার ব্যাপারে আপনাকে সম্মুখীন দিচ্ছে, আপনাদের ভালো আদর করতেছে, রাইট? এরপর আদরটা তো শেষ, বুঝতে আসছে আচ্ছা তাহলে আপনি কোন প্রোডাক্ট খুঁজছেন, আচ্ছা এই প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের এই ভ্যারিয়েন্ট আছে, প্রোডাক্টের ডিটেলস চলে গেল, ভ্যারিয়েন্ট চলে গেল, আচ্ছা আপনি কোন প্রাইস রেঞ্জ আপনার বাজেটটা জেনে নিল, বাজেট জেনে আপনার প্রাইস রেঞ্জগুলোকে সেট করলো, আচ্ছা ওই সেট রেঞ্জে তার প্রোডাক্ট অফার আপনি বলুন, তো বফুতে চলে আসছে। তারপর যখন মোমো সেট তখন মোমোতে আসছে, আচ্ছা তাহলে আপনি স্যার আপনি কি আজকে অর্ডার করবেন নাকি? আচ্ছা আচ্ছা পরে, বা স্যার আপনি এখন নিয়ে নিতে চান, আপনি গাড়িতে উঠাই দিব, এমন কোয়েশ্চেন পাইছে ফ্রম করে যেটা আসলে বোঝা যাচ্ছে আপনি কেনার জন্য রেডি। তারপরে কথা বলে আচ্ছা এইগুলো প্রাইস মানে আপনার জন্য এই যে আচ্ছা একটু ডিসকাউন্ট, আচ্ছা আপনাকে সম্মান রাখতে এটা বললাম, তখন কি প্রাইস নিয়ে কনভার্সেশন তখন একটু বুক মানলেন নিচের স্টেজে। তো আপনি যে কোনো অফলাইন স্টোরে যখন একটা প্রাইস নেগোশিয়েট করেন, সেই নেগোসিয়েশন জানার আগে কিন্তু মোমো এবং কপিতে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, যেটা অফলাইনে হয়। একটা দোকানে যদি একটা গেঞ্জি কিনতে চান তাও কিন্তু একটা মানলের মধ্য দিয়ে যায়। এখন আপনি যখন ফেসবুকে সেম স্ট্র্যাটেজিটা ব্যবহার করবেন, একটা ইউজারকে কিন্তু শুরুতে আসার পরে কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিবেন। ফার্স্ট থেকে টপ অফ দ্য ফানেল কন্টেন্ট আছে, নাও দেখতেছি টপ অফ দ্য ফানেল কন্টেন্টগুলো কি? টপ অফ দ্য ফানেল কন্টেন্টগুলো হলো ইউজিসি এডুকেশনাল ভিডিও। ইউজিসি মানে ইউজার জেনারেটেড কন্টেন্ট, মানে ফেসবুক গ্রুপে আপনি বাদে অন্য যেসব কন্টেন্ট তৈরি করেন ইউজিসি, ইউজার জেনারেটেড কন্টেন্ট, ইউজার জেনারেটেড এডুকেশনাল ভিডিও। আপনার প্রোডাক্ট নিয়ে আপনারই একটা ইউজার একটা ভালো ভিডিও করছে, এটা দেখা যাচ্ছে স্টোরি করবেন, মানে গল্প বলবেন আপনার প্রোডাক্ট কত ভালো, আপনার প্রোডাক্টটা কিভাবে বানাইছেন। দেখেন না ফেসবুক ভিডিও দেখেন না, যারা প্রোডাক্ট তৈরি করে খাবারের ভিডিও দেখায়, যখন জায়গা থেকে আসছে, গ্রামের ঘানি ভাঙ্গা এটা সরিষার তেল এইখানে এখানে আসছে, সোর্সিংটা দেখা, এটা গল্পটা বলে, রাইট? বাংলাদেশের সবথেকে বড় ব্র্যান্ড আরো কি করে, আরো বলে যে তারা একদম ছোট ছোট আর্টিসান যারা আছে প্রত্যন্ত অঞ্চলে তাদের কাছে জিনিসপত্র তুলে এনে আপনাদেরকে দিচ্ছে, বা আপনি যখন আমাদের একটা প্রোডাক্ট কিনছেন তখন তারাও, তার মানে গল্পটা বলে তখন আপনার এই প্রোডাক্টের ব্যাপারে আস্থা অনেক বেড়ে যায়।
বিফোর আফটার আপনার প্রোডাক্ট ব্যবহারের আগে তাদের কি অবস্থা ছিল, পরে কি ছিল, সেই জিনিসটা দেখানো। জিম স্বপ্ন করে বিফোর একদম ফ্যান অফ আফটার একদম মাস্কুলার বডি, রাইট? তো ওই সব জিনিস করতে আমাদের স্টুডিও প্রোডাক্ট আমরা যেমন দেখাই কোর্স একটা তৈরি হচ্ছে, আমরা একটু দেখাই যে স্টুডিওতে একটা শুট করি, এই যে একটা ক্যামেরা দেখে ফটো তুলি, যে শুট হচ্ছে, আমার একটা কোর্স আসতেছে, রাইট? প্রোডাক্ট শোকেসে স্ট্যাটিক দেখাতে পারি, প্রবলেম সলিউশন বেস সমাধান দিতে পারি, কিন্তু অল টপ কন্টেন্ট টপ অফ দ্য ফানেল, ইউজার আসার পরে এসব কন্টেন্ট। তারপরে ইউজার আসছে, দেখছে আপনাদের জানছে, বুঝছে, ইউজার একটু ওয়ার্নিং, ইউজার দেখে থাকতে কোল্ড, তারপর একটু ওয়ার্ন হচ্ছে, ভাইব্রেট করছে, তখন আপনি মোস্ট ফুটে চলে যাবেন মিডল অফ দ্য ফানেলে। তখন আজ ভার্সেস দ্যাট স্ট্যাটিক, আপনি যদি আমার প্রোডাক্ট ইউজ করেন তাহলে কি হবে, আর যদি অন্য প্রোডাক্ট ইউজ করেন তাহলে কি হবে। স্ট্যাটিক মানে হচ্ছে ইমেজ, স্ট্যাটিক ডাইনামিক মানে ভিডিও। এরপরে গ্যারান্টি দিতে পারেন যে আমি এখন গ্যারান্টি দিচ্ছি, এটা বলে আপনাকে নিশ্চিত টাকা দেবো, এটা দেবো। অফার বেস স্ট্যাটিক, এই অফার আছে, আপনি একসাথে 3টা কিনলে ডিসকাউন্ট পাবেন, একসাথে যদি এখনই কিনেন তাহলে কিছু জিনিস পাবেন। এবং ইউজিসি প্রোডাক্ট, ইউজার জেনারেটেড কন্টেন্ট, বেনিফিট পেজ, এই প্রোডাক্ট কিনলে কি বেনিফিট আপনি পাবেন সেটা দেখান। ইউজিসি টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল ইউজিসি জেনারেটেড হবে, অফকোর্স টেস্টিমোনিয়াল কি আপনার বলার কথা হবে, ভালো কথা লিখছে, ভালো কথা বলছে, ভিডিও কমেন্ট দিতে পারে, একটা মেসেজ কমেন্ট দিতে পারে, আপনাকে মেসেজ করতে পারেন, ভালো কথা কমেন্ট করছেন, একটা আপনার ব্যবহার এটা হয়ে গেছে, সেটা স্ক্রিনশট নিয়ে আপনি পোস্ট করতে পারেন। এটা বলতে বোঝাচ্ছি ইউজিসি টেস্টিমোনিয়াল। ইউজিসি মানে কি ইউজার জেনারেটেড কন্টেন্ট, আই গেস ইউজিসি পুরো পার্টটা আপনি বুঝে গেছেন। এরপরে মিডল অফ দ্য ফানেল সে প্রপারলি ওয়ার্ম আপ, এরপরে আপনি হলো বটম অফ দ্য ফানেলে যাবেন। একদম বটম অফ দ্য ফানেলে কি প্রাইস কম্প্যারিজন, যে সে প্রোডাক্টের ব্যাপারে নিশ্চিত আপনার প্রোডাক্ট দিবে। প্রাইস কম্প্যারিজন বিটুইন ইউ এন্ড ইউর কম্প্যারেটর, আমার এখানে প্রোডাক্টের দাম মেবি 50 টাকা, ওর এখানে 60 টাকা, সো এখানে ভার্সেস 50 যাবেন না 60 যাবেন, ঠিক আছে? এরপর যাবেন ক্যারাসেল অ্যাডস, ক্যারাসেল অ্যাডস বলতে বোঝাচ্ছি মাল্টিপল অ্যাডস, একসাথে অনেকগুলো ছবি একসাথে বলা হলো ক্যারাসেল। এই মাধ্যমে দেখান না যে অ্যাড দেয়, পাশাপাশি স্ক্রল করা যায়, ওটাকে বলা ক্যারাসেল অ্যাডস। রিভিউ স্ট্যাটিক, ইউজার আপনার প্রোডাক্ট রিভিউ করছে, সেটা একটা স্ট্যাটিক। এগেইন স্ট্যাটিক মানে ইমেজ, ডাইনামিক মানে ভিডিও, ঠিক আছে? সো আমরা একটু আজকে মার্কেটিং এর একটা প্রপার স্ট্র্যাটেজি সেট করছি তো ফানেলের জন্য, সেই কারণে বেশি নতুন টার্ম আসছে যেটা আমরা আগে কথা বলি। আর্জেন্সি বেস, জানো 24 ঘন্টা এরপর ডিলটা শেষ হয়ে যাবে, কল আউট সাইড থাকতে পারে, রিজিস্ট্রেশন টেস্টিং হবে, এগুলো হলো বটম অফ দ্য ফানেল। আমি পুরো জায়গাটা একটু ক্লিন করে দিই আপনাদের জন্য, সো খেয়াল করে দেখেন। টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল, অলওয়েজ আপনার প্রোডাক্ট প্রমোশনের জন্য এই ফানেলটা বানায় ফেলবেন। এবং ফানেল বানানোর পরে কোন ফানেলের কোন স্টেটে কোন ধরনের কন্টেন্ট দেওয়া দরকার সেটা আপনাকে দিয়ে দিলাম। এগেইন আমি সরে যাচ্ছি, আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেন এবং আপনি যখন আপনার মার্কেটিং এর কন্টেন্টের প্ল্যান করবেন ফানেল ওয়াইজ ডিফারেন্ট কন্টেন্ট টাইপ সেট করে দেবেন। এই সাইটটা কিন্তু আবার আপনাকে শুরু করে একটা আইডিয়াও দেয় যে আপনি কি কি ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন। আমার ডানে এবং বামে যে জিনিসপত্রগুলো আছে এগুলো মাথায় নিয়ে একটা স্প্রেডশিটে বসায় বা একটা খাতা কলমে লিখে আপনার প্রোডাক্টটা চিন্তা করলে কিন্তু আপনি নেক্সট 1 ঘন্টায় অ্যাটলিস্ট 5 থেকে 10টা কন্টেন্টের আইডিয়া পেয়ে যাবেন। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আই বিলিভ এরপরে যে কোনো মার্কেটিং প্ল্যান করার সময় আপনি ফানেল I'll see you next class. যারা আমরা ফেসবুকে ব্যবসা করি তাদের অনেকেই আমরা ফেসবুক মার্কেটপ্লেস ব্যবহার করি না। এটা কিন্তু একটা বিশাল বড় মিস অপরচুনিটি। এখানে টাকা দেওয়া লাগে না, এটা কোনো সাবস্ক্রিপশন ফি নাই, এর জন্য আলাদা কোনো সফটওয়্যার ইউজ করা লাগে না, আলাদা প্ল্যাটফর্মে যাওয়া লাগে না, ফেসবুকে থেকেই করা যায়। অ্যান্ড এর জন্য আলাদা কন্টেন্ট তৈরি করা লাগে তাও না, আপনার যে প্রোডাক্টের ছবিগুলো তোলা আছে, যে নামটা কাজ সেটা দিয়েই করা যায়। এটার মাধ্যমে প্রচুর নতুন অডিয়েন্সের কাছে যাওয়া যায়। এতগুলো মিস অপরচুনিটি আমরা কেন এখনো কাজে লাগাচ্ছি না এটা বুঝি না। সো প্লিজ 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 যারা এই ফেসবুকে ব্যবসা করেন তারা অফকোর্স ফেসবুক মার্কেটপ্লেস প্ল্যাটফর্মটাকে জন্য আমরা ইউজ করি। সো অনেকের প্রশ্ন থাকে যে আমরা ফেসবুক মার্কেটপ্লেস থেকে ইউজ করতে পারি, তো আমরা একেবারে ধাপে ধাপে আপনাদের পুরো প্রসেসটা বুঝিয়ে দেবো। একদম ফার্স্ট যদি বলি, আপনার ফেসবুকের প্রোফাইলে যে মার্কেটপ্লেস সেকশনটা আছে আপনারা নিচে দেখতেই পাচ্ছেন, এখানে স্ক্রিনশটও দেওয়া আছে মার্কেটপ্লেস। এই মার্কেটপ্লেসে ক্লিক করুন। মার্কেটপ্লেসে ক্লিক করার পরে আপনি এখানে অপশনগুলো দেখবেন মার্কেটপ্লেসে, একদম নিচে দেখবেন ক্রিয়েট নিউ লিস্টিং, ক্রিয়েট নিউ লিস্টিং, এখানে ক্লিক করবেন। এরপর আপনাকে দেখাবে যে চুজ লিস্টিং টাইপ, আইডিয়া ফর সেল, ভেহিকল ফর সেল, প্রপার্টি ফর সেল অর ল্যান্ড। তো তাই আপনি যদি গাড়ি বিক্রি করেন চুজ করবেন, বাড়ি বিক্রি করলে চুজ করবেন। আই গেস মোস্ট অফ দ্য কেসেস আপনি গাড়ি বা বাড়ি বিক্রি করতেছেন না, সো ফর অল দ্য আদার প্রোডাক্টস সেক্ষেত্রে আপনি চুজ করবেন আইটেম ফর সেল। ক্লিক করেন, ক্লিক করার পরে এই জায়গাটাতে আপনাকে কাজ করতে হবে। দেখেন এখানে কি যাচ্ছে, এখানে ছবি যাচ্ছে, প্রোডাক্টের নাম যাচ্ছে, প্রাইস যাচ্ছে, ক্যাটাগরি যাচ্ছে, কন্ডিশন যাচ্ছে এবং আদার যে ডিটেইলসগুলো আছে সেগুলো যাচ্ছে। এই পার্টিকুলার ফর্মটা কিন্তু সব থেকে ক্রুশাল। কেন? বিকজ এই ফর্মের উপর ভিত্তি করে আপনার প্রোডাক্ট কত মানুষের কাছে যাবে সেটা ডিটারমাইন হয়, আপনার প্রোডাক্টটা মানুষ কিভাবে দেখবে সেটা ডিটারমাইন হবে, ছবি দিয়ে আপনার কোনো প্রোডাক্টের ব্যাপারে মানুষ কতটুকু এক্সাইটেড হবে সেটা ডিটারমাইন হবে। সো ফার্স্ট থিংস ফার্স্ট, 10 ছবি অ্যাড করতে পারে, ছবিগুলো খুবই সুন্দর হবে। এই ছবি দেখেই মোস্ট অফ দ্য কেসেস মানুষ এক্সাইটেড হয়। ধরে রাখেন আপনার এই পুরো ফর্মটা আছে, এই পুরো ফর্মের বাকি 20% হলো টাইটেল প্রাইস, প্রাইস এর ধরে দাম হবে। শুধু প্রোডাক্ট যদি এক্সাইটেড না হয় প্রাইস কিন্তু যাবেই না। দ্যাটস দ্য হোপ। সেরপর অফকোর্স আপনি টাইটেল প্রাইস সবকিছু দিয়ে পুরো জিনিসটা কমপ্লিট করে নেক্সট স্টেপে যাবেন। এখানে যদি নেক্সট স্টেপে যান আপনি চাইলে পুরোটা আবার প্রিভিউ সেকশন থেকে দেখে নিতে পারেন। চাইলে এখানে সেভ ড্রাফট হিসেবে রাখতে পারেন, সেভ ড্রাফট হিসেবে রেখে আপনি দেখতে পারেন পুরো জিনিসটা কেমন লাগতেছে। আপনি যদি মনে হয় যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, এরপর আপনি পাবলিশ করে দেবেন। তারপরে আপনার প্রোডাক্ট মার্কেটপ্লেসে চলে যাবে আপনার রিভিউ সিস্টেমের পরে। এখন সবচেয়ে কমন যে জিনিসপত্র আমরা দেখি ওগুলো নিয়ে আমাদের ডুজ এন্ড ডোন্ট সেকশন তৈরি করেছে। আপনি যদি খেয়াল করেন ডুজ এর মধ্যে কি আছে,
ক্লিয়ার ফটো উইথ ডেসক্রিপশন। সত্য কথা বলি, মেজরিটি মানুষের ছবিগুলো একদম ভালো না, ডেসক্রিপশনগুলো ক্লিয়ার হয়, স্পেলিং মিস্টেক থাকে, গ্রামাটিক্যাল মিস্টেক থাকে, বাংলা লিখতে যে আমরা অনেক জায়গায় মিস করি, অনেক কিছু ঝামেলা আছে, এই জায়গাগুলো না থাকে। ফেয়ার প্রাইস সেট করবেন, আপনার প্রাইসিং নিয়ে যদি ওরা সন্তুষ্ট না থাকে, আপনার ব্র্যান্ডের ব্যাপারে নেগেটিভ কন্ডিশন তৈরি হয়। অ্যান্ড কমিউনিকেট প্রম্পটলি অ্যান্ড প্রফেশনালি, এটা তো আসলে সাবজেক্টিভ একটা বিষয়, বা যতটুকু সম্ভব প্রফেশনালি কমিউনিকেট করবেন। কমিউনিকেশনের ওয়েগুলো আমরা আমাদের এই কোর্সের আরেকটা ভিডিওতে ডিটেল আলোচনা করছি, যেখানে আমরা দেখিয়েছি কিভাবে একটা কাস্টমার, একটা পোটেনশিয়াল কাস্টমার আপনাকে নক করার পর তার সাথে পুরো কনভারসেশনটা কেমন হওয়া দরকার, সেখানে 9 থেকে 10টা স্পেসিফিক রুল বলে দিয়ে আমরা পুরো প্রসেস এক্সপ্লেইন করেছি, সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর প্রম্পটলি আমি এখানে ফোকাস করি, প্রম্পটলি বলতে বোঝাচ্ছি যে একেবারে নক করার সাথে সাথে রেসপন্স আসে। বেস্ট কেস সিনারিও আপনি নক করছেন যে প্রাইস কত, সাথে রেসপন্স আসে এত প্রাইস। এই জিনিসটা যদি আপনি ইনশিওর করতে পারেন, তাহলে আপনার সেলটা করার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। কি করা যাবে না, সব থেকে বেশি ক্ষেত্রে আমরা দেখি ডেইলি কি করা, কি কাজ বুঝে আপনি নতুন করা পুরো প্রোডাক্ট, ঠিক আছে, পার্সোনাল ইনফরমেশন দিবেন না, কিন্তু পরবর্তীতে ঝামেলা হবে। এন্ড আপনার লিস্টিং অপশন আপডেট করা দরকার পড়ে। আমরা অনেক সময় যদি আগের প্রাইস দিয়ে রাখছে, নতুন প্রাইস ব্লক করছে একটা কাস্টমার, সে এসে জিজ্ঞেস করছে প্রাইসিং আমি দেখলাম 500 টাকা, আপনি যখন না আসলে প্রাইসিং চেঞ্জ হয়ে গেছে, প্রাইসিং 550 টাকা, ওই বিরক্ত হবে, ও জীবনে প্রফিট না। তো এইগুলো আপডেট করবো। এবার আসি প্রোজ এন্ড কনস অফ দ্য ফেসবুক মার্কেটপ্লেস। প্রথমে আমি শুরুতেই বলছি, আপনি একটা অনেক বড় একটা অডিয়েন্সের কাছে রিচ করতে পারবেন, এটা সবথেকে বড় একটা অ্যাডভান্টেজ। সেকেন্ডলি, আপনি যদি খেয়াল রাখেন, এই ডাইভার্স ইউজার বেস, এটা কিন্তু নট নেসেসারি আপনার পেজে আছে। এন্ড অনেক ইউজার কিন্তু এখন ফেসবুকে সার্চ বারে প্রোডাক্ট দিয়ে কিন্তু সার্চ করে যে আচ্ছা আমি দেখি তো আইফোন আছে কিনা, আমি দেখি তো ল্যাপটপ আছে কিনা, আমি দেখি তো এটা আছে কিনা। তখন আপনার লিস্টিং যদি ভালো হয়, ছবিগুলো যদি ভালো থাকে, ডেসক্রিপশন যদি ভালো থাকে, আগে যদি মানুষ এখানে ক্লিক করে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার প্রোডাক্টটাকে ফেসবুক, সেটা কিন্তু আপনার পেজ থেকে অ্যাবিলিটিটা পাচ্ছেন না, এটা মার্কেট প্লেস থেকে পাচ্ছেন। Free to use, কোনো টাকা পয়সা দেওয়া লাগে না, লিস্টিং ফি নাই, সাবস্ক্রিপশন ফি নাই, কিছু নাই। And it's local, very easy to connect with local nearby users, যেটা কিনা ইউজুয়ালি অন্য জায়গায় পসিবল না। কনস, সেফটি কনসার্নস আছে, অনেক সময় বায়াররা ফ্রড হতে পারে, ফ্রড প্রাইসে টাকা দেওয়ার সময় ঝামেলা, আমরা দেখছি কিছু জায়গায় স্ক্যাম করার চেষ্টা করে অনেকে। অ্যান্ড ফেসবুক থেকে খুব বেশি প্রোটেকশন দেয় না কম্পেয়ার টু ই কমার্স সাইট, যেখানে কেওয়াইসি অনেক প্রপার হয়, অনেক কাস্টমার সার্ভিস থাকে। সো ফেসবুকের অফকোর্স নন ই কমার্স প্ল্যাটফর্ম, এই জিনিসটা কম্পেয়ার টু প্রপার ই কমার্স প্ল্যাটফর্ম একটু কম। সো এই দুটো ব্যাপারে আপনাদেরকে আরো সচেতন থাকতে হবে। তো এই ছিল ফেসবুক মার্কেটপ্লেস ইউজ করা। মেজরিটি পিপল যারা ফেসবুকে ব্যবসা করেন, তারা এখনো মার্কেটপ্লেস ইউজ করতেছেন। ইটস ফ্রি টু জাস্ট প্রসেস দেখালাম, 5 মিনিটের কাজ, প্লিজ ডু দ্যাট। আপনার সেলসে আমরা যারা ফেসবুকে মার্কেটিং করি, তারা নিজেদের ব্যবসার প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টগুলো আমরা পোস্ট করার পরে উপরে বেশি শব্দ ব্যবহার করি। আমরা নিজেরাই অনেক সময় জানি না যে কোন শব্দগুলো ব্যবহার করলে ফেসবুক নিজে থেকে তার অ্যালগরিদমের মাধ্যমে আপনার পোস্টের রিচ কমিয়ে দেয়। আজকের ভিডিওটা সেই সব ব্যান্ড ওয়ার্ডস নিয়ে, যে জিনিসপত্রগুলো আমরা না জেনে পোস্ট করি এবং আমাদের পোস্টের রিচ নিজেরাই কমিয়ে দিই। ফার্স্ট, সেলসি অ্যান্ড সেলিং টার্মস। ফেসবুক যদি বুঝে যে আপনি একটা পোস্ট দিয়েছেন এবং পোস্ট হলো একটা সেলসি পোস্ট, পোস্টের মধ্যে আপনি কোনো কিছু একটা বিক্রি করার চেষ্টা করছেন, ফেসবুক অ্যালগরিদম অটোমেটিক্যালি আপনার পেজের সেই পোস্টের রিচ কমিয়ে দেয়। কারণ ফেসবুক কিভাবে বুঝে যে আপনি একটা সেলসি পোস্ট দিয়েছেন? ফেসবুক বুঝে এই শব্দগুলোর মাধ্যমে, বাই, সেল, কিছু বিক্রি করতেছেন, সেল দিচ্ছেন, সামথিং পার্সেন্টেজ অফ, 50% অফ, কুপন কোড, প্রোমো কোড, অর্ডার নাও, ডিসকাউন্ট, রাইট? সো এই সবগুলো ওয়ার্ড যখনই থাকে, ফেসবুক সবচেয়ে ধরে নেয় ইটস আ ভ্যালু অ্যাডিং কন্টেন্ট, ইটস আ ভ্যালু রিসিভিং কন্টেন্ট। আপনি আপনার অডিয়েন্সকে ভ্যালু দিতে যাচ্ছেন। ফেসবুক ওভার দ্য ইয়ার্স চেষ্টা করছে যে ফেসবুক প্ল্যাটফর্মটাকে কত বেশি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির জন্য, কানেকশনের জন্য, মিনিংফুল রিলেশনশিপের জন্য বাড়ানো যায়, এবং এটার জন্য ওই সব কন্টেন্টের রিচ বাড়িয়ে দিচ্ছে আর এই সব কন্টেন্টের রিচ কমিয়ে দিচ্ছে। এখন কোয়েশ্চেন হবে, ফেসবুকে তো মার্কেটিং করতে আসছি, আপনি কোর্সটা বানিয়েছেন ফেসবুক মার্কেটিংয়ের জন্য, এইসব শব্দ ব্যবহার না করলে করবোটা কোথায়? তো এটার জন্য সহজ কিছু ওয়ার্ড সাজেশন, এই রেড ওয়ার্ড যেগুলো আছে, এগুলো না বলে আমরা বলতে পারি গিফট আইডিয়া, পিক ইট আপ, হারি আপ, গেট ইট, গ্র্যাব ইট, লাইক অর্ডার নাও না বলে গেট ইট না বলা, বা গ্র্যাব ইট না বলা, ডিসকাউন্ট আছে না বলে ডোন্ট লুজ দিস অপরচুনিটি বলা, যে এখন অপরচুনিটি হারায় না, বুঝে গেছেন ডিসকাউন্ট আছে, রাইট? ফিল ইওর ব্যাগ, মাই হাউস নিডস দিস, লোয়েস্ট আই হ্যাভ এভার সিন, হিউজ ডিল। এই ওয়ার্ডগুলো ব্যবহার করলে ফেসবুক একদম ডিরেক্টলি খুব ইজিলি বুঝতে পারে না যে আপনি আসলে সেলসি পোস্ট দিচ্ছেন। নেক্সট আপ, ডিলস আর গিভঅ্যাওয়ে থাকে না, ফেসবুকে দেখবেন অনেক ক্রিয়েটর এরকম গিভঅ্যাওয়ে করে, যে আইফোন গিভঅ্যাওয়ে, ল্যাপটপ গিভঅ্যাওয়ে, খুব ইজি কাজ করে, যে আমার পোস্টটা শেয়ার করো, শেয়ার করলে গিভঅ্যাওয়ে হবে। তাহলে একটা মজার বিষয় বলি, ক্রিয়েটর বলে যে আমার সাবস্ক্রাইব ভিডিওতে লাইক করো, তারপরে এই ভিডিওটা শেয়ার করো। ইউজুয়ালি চেক করা যায় না যে এক ইউজার আসলে সাবস্ক্রাইব করছে কিনা, লাইক দিচ্ছে কিনা, তারা ভিডিও দেখে আপনার কাছে শেয়ার করছে, এগুলো পাবলিক আছে, তাদের মধ্যে দেয়। এটা একটা জিনিস, পাবলিক শেয়ার যদি না করে দেখতেও পারেন আপনি শেয়ার করছেন কি করেন, এই দ্যাটস আ ডিসকাশন ফর অ্যানাদার ডে। বাট এই গিভঅ্যাওয়েগুলো যখন হয়, গিভঅ্যাওয়ে থাকে, ডিল, উইন, এন্টার, কন্টেস্ট, ফ্রি, এইসব থাকে। এগেইন এই ওয়ার্ডগুলোর মধ্যে মানুষের বোঝা যায় যে এইখানে ডিল বা গিভঅ্যাওয়ে করা হচ্ছে। ফেসবুক অ্যালগরিদম কিন্তু এই ওয়ার্ডগুলো পাওয়ার সাথে সাথে আপনার রিচ একটু কমিয়ে দেয়। আপনার কাজ কি? আপনার কাজ হলো বলা যে গ্র্যাব ইট নাও, as good as it gets, come and get it. So it becomes easier for you to get the reach on par. না হলে ফেসবুক ইজিলি এই ওয়ার্ডগুলোকে চিন্তা করে আপনি ডিলটা কিভাবে দিচ্ছেন, আর এগেইন আপনি সেই ভ্যালু দিতে চাচ্ছেন না, এটা আপনাকে কমিয়ে দিবে। Time limitation, আমরা বলি limited time, only 21 days left, only 3 days left, only 4 weeks left, doors will be closed, today only, tomorrow is getting closed, last day of the offer, ending soon. Again, এই সবগুলো অফার দিয়ে আপনি টাইম লিমিটেশন বুঝে যাচ্ছেন, আপনি বুঝে যাচ্ছেন ফেসবুক সবার আগে বুঝছে, রাইট? এগেইন আপনি ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে দেন, দিস won't last, the clock is ticking, so বুঝতে পারছেন, এক্সাক্ট ডিরেক্ট সেলস পিচকে অ্যাভয়েড করে আপনি এইসব শব্দ ব্যবহার করতে পারেন। এর প্রশ্ন আসতেই পারে, যেটা আমি তো এইসব অ্যাটেনশন গ্র্যাব করার জন্য ইউজ করি, অ্যাটেনশন গ্র্যাব করার জন্য অন্য কি ব্যবহার করতে পারি?
আপনি ইউজ করতে পারেন বিগেস্ট বেনিফিট ইজ হেডলাইন। আপনি যে বিগেস্ট বেনিফিট আছে হেডলাইনে দিন। কেন বলি? আপনি ফেসবুক স্ক্রল করেন দেখবেন যে 3 লাইনের পরে সি মোড চলে আসে, 2 লাইনের পরে সি মোড চলে আসে। তার মানে সেকেন্ড, থার্ড, ফোর্থ লাইন কিন্তু দেখে অনেক কম মানুষ। আপনি চাইলে এটা রিসার্চ করে দেখতে পারেন, গুগল সার্চ করে দেখবেন যে গুগলের ফার্স্ট পেজ কতজন দেখে। ইনফ্যাক্ট যারা ভিডিও দেখছেন আপনি যদি চিন্তা করে দেখেন গুগল সার্চ করার পর শুধুমাত্র ফার্স্ট পেজ দেখেন, গুগলে কিন্তু হাজার হাজার পেজ থাকে, আপনি কিন্তু দেখেন। সিমিলারলি ফেসবুকেও প্রথম লাইনের পরে সি মোডে ক্লিক করে আসলে কেউ দেখে না, মেজরিটি দেখে। সো আপনার বিগেস্ট বেনিফিট হেডলাইনের ফার্স্ট লাইনে থাকা। People start by asking a question. মানুষ যদি কোয়েশ্চেন করে না, মাথায় চিন্তা করে অ্যান্সার। কিছু চিন্তা করতে নাও চায়, সে তাও চিন্তা করে। এটা খুব সহজ একটা উদাহরণ দিই। আমি আপনাকে কিছু চিন্তা করতে নিষেধ করবো, আপনি দেখেন আপনি পারেন কি। আপনি একটা পিঙ্ক এলিফ্যান্ট চিন্তা করেন, আমি আপনাকে এটা বলি, আপনি সবাই চিন্তা করছেন একটা পিঙ্ক এলিফ্যান্ট, পিঙ্ক কালারের একটা হাত, রাইট? আমি বলতে চিন্তা করেন না, আপনি করছেন। তো দিস ইজ হাউ সাবকনশিয়াসলি আপনি কিন্তু আপনার মানুষের যারা দেখতে আপনার কন্টেন্ট তাদেরকে ফিগার করতে পারেন। সেটা কোয়েশ্চেন আসলে মানুষ সাবকনশিয়াসলি অ্যান্সার চিন্তা করে, রাইট? ইউ ক্যান আস্ক আ কোয়েশ্চেন এন্ড স্টার্ট ইউর হেডলাইন। আপনি একটা রেসপেক্টেড অথরিটিকে কোট করতে পারেন। আপনি যে প্রোডাক্ট বিক্রি করতেছেন ওইটা পার্টিকুলার ইন্ডাস্ট্রি, ওই ইন্ডাস্ট্রি কিছু কি ওপিনিয়ন লিডার থাকে, তাদের কথা কোট করতে পারেন। চ্যালেঞ্জ এটা কিন্তু ইট ডাজন্ট ওয়ার্ক। আমি চ্যালেঞ্জ দিলাম, দেখেন এই জিনিসটা কাজ করে না, একটা প্রমাণ আপনি দিলেন, রাইট? স্টার্ট উইথ স্টোরি। মানুষজন আর ওয়ার্ড to talk about stories. People remember stories. Class 1 থেকে কত ক্লাস করছে? বাচ্চা সিগারেট যায় না, ক্লাস 1 ফার্স্ট ক্লাসের মেজরিটি, রাইট? কিছু মনে আছে? পড়ালেখা সিলেবাস মনে নেই, কিন্তু ক্লাস 7 এ কার সাথে মারামারি লাগছিল, কে কাকে প্রেম পত্র দিছিল, তো সবকিছু মনে আছে কিন্তু, রাইট? কেন? কারণ ওটার সাথে একটা স্টোরি জড়িয়ে আছে। রিমেম্বার দ্য স্টোরি, ডোন্ট রিমেম্বার দ্য সিলেবাস। অথচ সিলেবাস পড়ানোর জন্য টিচার আপনাকে বকা দিয়েছে, প্রাইভেট টিউটর বকা দিয়েছে, কোচিং এ গেছেন, 4-5 রিভিশন দিয়েছেন, পরীক্ষা দিয়েছেন, আবার দেখে দেখে লিখছেন, এত কিছু করছেন কিন্তু মনে নেই, গল্পটা মনে আছে। সেখানে আপনার পড়া কিছু মানুষকে মনে রাখতে চান, ইউ হ্যাভ টু টেল আ স্টোরি। সো দিস আর ওনলি আ ফিউ অপশনস যেগুলো আপনি ইউজ করতে পারেন টু গ্র্যাব অ্যাটেনশন। আপনাকে বললাম এই রেপ যেগুলো আছে এগুলো ইউজ না করতে, ডিরেক্টলি এগুলো জায়গায় রিপ্লেসমেন্টও আমি বলে দিলাম। আর এটা বাদেও ওভারঅল দ্য স্ট্র্যাটেজিস দ্যাট ইউ ক্যান ইউজ টু গ্র্যাব অ্যাটেনশন আর দিস। পারলে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, নেক্সট পোস্ট যখন দিবেন তখন দেখবেন যে এই 7-8টা যে স্ট্র্যাটেজি আছে এগুলোর মধ্যে একটা আপনি ইউজ করছেন কিনা। যদি না করে থাকেন, স্টার্ট ইউজিং টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আপনি যখন ফেসবুকে মার্কেটিং করবেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনার জন্য ফেসবুকের আপনার অলওয়েজ ইনসাইটগুলো খেয়াল করেন, ফলোয়ার কত বাড়তেছে কমতেছে, পেজের ওভারঅল এঙ্গেজমেন্ট কত বাড়তেছে কমতেছে, কেন মানুষ আনফলো দিচ্ছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমি একটা বিশাল স্লাইড দেখাবো, যে স্লাইডের টোটাল 32টা ওভারঅল আলাদা আলাদা প্রেজেন্টেশন স্লাইডে অনেক ইনফরমেশন আপনি দেখবেন, সম্পূর্ণ আপনার জন্য ইম্পর্টেন্ট না, বাট একটা লার্জ স্কেল সোশ্যাল মিডিয়া অপারেশন যদি চলে, সেটা রিপোর্টিং কেমন করে হয় সেটা দেখাবো। আপনি আপনার বিজনেসের সুবিধার্থে যেই কয়টা ইনফরমেশন থাকলে ভালো হয় সেই কয়টা ইনফরমেশন নিয়ে উইকলি একটা রিপোর্টিং সিস্টেম করবেন, যেটার মধ্যে দিয়ে আপনি প্রচুর ইনসাইট পাবেন এবং ইনসাইটগুলো বেসিসে আপনি অ্যাকশন প্ল্যান তৈরি করবেন। সো এটাই হলো এই ভিডিওর মূল লার্নিং। ঠিক আছে, পুরোটা একেবারে ডিটেল কপি করার দরকার নেই, দিস ইজ জাস্ট ফর ইউর রেফারেন্স। আমাদের সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ওভারঅল উইকলি রিপোর্টিং প্রসেসটা আমি আপনাকে দেখাই, এখান থেকে যেসব পয়েন্ট নিতে পারেন নিয়ে নেবেন। তো ফার্স্ট থিং আমরা দেখি যে আমাদের মেইন পেজ, আমাদের নন একাডেমিক, আমাদের স্কিল, সবগুলো থেকে কোন কোন প্রোডাক্টে কয়টা ভিডিও গেছে। যে প্রোডাক্টের নাম দেওয়া আছে প্রিলি কোর্স, আইএলটিএস, ফ্রিল্যান্সিং এবং পোস্টের সংখ্যা, এ দ্বারা বুঝি যে কোন কোন কোর্স প্রমোশন পেয়েছে। নেক্সট টাইম যে আমাদের জবস পেজ আছে, একাডেমিক্স পেজ আছে, সবগুলোতে জানি জবস পেজে শুধুমাত্র জবসের পোস্ট হয়, একাডেমিক্স পেজে শুধুমাত্র একাডেমিক্সের পোস্ট হয়। তো কয়টা পোস্ট হয়েছে সেটা আমরা বুঝতে পারলাম, কারণ আমরা বুঝে গেলাম যে আমাদের প্ল্যাটফর্ম থেকে এখন কোন কোন কন্টেন্ট বা কোন কোন প্রোডাক্টের প্রমোশন চলছে। এরপরে আছে আমাদের গ্রুপগুলো। আমাদের ফেসবুকে একটা লাইভ গ্রুপ আছে যেখানে 1.8 মিলিয়ন ইউজার আছে। এখানেও আমরা দেখি যে আমরা কয়টা কন্টেন্ট তৈরি করেছি, একাডেমিকের কয়টা কন্টেন্ট তৈরি করেছি, নন একাডেমিকের কয়টা কন্টেন্ট তৈরি করেছি। এবং খেয়াল করে দেখেন আমরা কিন্তু ফেসবুক গ্রুপের আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করেছি, যেখানে আমরা বলেছি একটা গ্রুপের 3টা জিনিস থাকা দরকার। একটা হলো গাইডলাইন, একটা হলো ইউজার জেনারেটেড কন্টেন্ট বা ইউজারদের অ্যাক্টিভিটি, একটা হলো নিজেদের কন্টেন্ট। এটা আমাদের নিজেদের কন্টেন্ট, এটা আমাদের পক্ষ থেকে ঠিকই আমরা কন্টেন্ট দিয়েছি সেই জিনিসটা। এরপরে আসে আলাদা যে গ্রুপ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের গ্রুপ, স্কিল ডেভেলপমেন্ট গ্রুপ, বিজনেস গ্রুপ, সবগুলো। অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, আপনি যদি ট্র্যাক না করেন আপনি বুঝতে পারবেন না কোথায় আপনার অ্যাটেনশন ল্যাপস হয়েছে, কোথায় কন্টেন্ট কম দিয়েছে। এরপরে উইকলি পারফরম্যান্স, প্রতিটা প্ল্যাটফর্মে এখানে দেওয়া আছে, উইকলি টার্গেট কত ছিল দেওয়া আছে, আমরা উইকে কত অ্যাচিভ করেছি দেওয়া আছে, সাকসেস রেট দেওয়া আছে, এরপরে অ্যাভারেজ রিচ কত দেওয়া আছে, অ্যাভারেজ এঙ্গেজমেন্ট দেওয়া আছে, এঙ্গেজমেন্ট রেট সব দেওয়া আছে। এই একটা স্লাইডও যদি আমি পাই আমি বুঝবো আমাদের টিমের ওভারঅল প্রতিটা প্ল্যাটফর্মের পারফরম্যান্স কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আর সিম্পলি পুট এই কলমটা খুবই লাল অবস্থা, খারাপ সময় যাচ্ছে। আচ্ছা, এরপর আছে সেইভাবে আমাদের ইউটিউবে পারফরম্যান্স। দেখেন ইউটিউবে টার্গেট কত ছিল, কত অ্যাচিভ করছি, সাকসেস রেট কত, আমরা ইউটিউব আর একটা এক্সট্রা জিনিস দেখি, অ্যাভারেজ ইমপ্রেশন দেখি, অ্যাভারেজ ইমপ্রেশন সিটিআর দেখি, যেটা আমরা ক্লিক টু রেট, কতজন আপনার মধ্যে দেখতে সামনে স্ট্যাটাস দেখতে কতজন ক্লিক করছে, অ্যাকশনের মধ্যে কতজন ক্লিক করছে, ভ্যালু সিটিআর। ঠিক আছে, অ্যাভারেজ এঙ্গেজমেন্ট দেখি, এঙ্গেজমেন্ট রেট দেখি। এরপরে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমরা প্রতিটা প্ল্যাটফর্ম দেখি মেইন পেজে কয়টা স্ট্যাটিক গেছে, কয়টা ভিডিও, কয়টা লাইভ, কয়টা রিল, কয়টা টেক্সট। তো ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট কয়টা গেছে এটা সবগুলো দেখি। নাম্বার কন্টেন্ট, প্রতিটা অ্যাভারেজ রিচ দেখি, ওটা সাকসেস রেট দেখি, গত সপ্তাহের তুলনায় ভালো পারফর্ম করলে গ্রিন, খারাপ পারফর্ম করলে রেড। সেম একাডেমিক্স পেজে স্ট্যাটিক ভিডিও, লাইভ রিল, কয়টা গেছে, অ্যাভারেজ রিচ, টার্গেট কত ছিল এবং গত সপ্তাহের তুলনায়। এরপরে দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অর দ্য মোস্ট ইনসাইটফুল টাস্ক, প্রতিটা প্ল্যাটফর্মের ইনসাইট আমরা লিখি, কি কি ইনসাইট পাইছি, কোনটা কাজ করতেছে কোনটা কাজ করতেছে না, একদম র অনেস্ট, যেটা কাজ করতেছে না কেন করতেছে না, কি ইনসাইট পাইছে এবং ওটার এগেইনস্টে অ্যাকশন প্ল্যান। সো এই পুরো ভিডিও থেকে কিছু করেন আর না করেন আপনার ডেটাগুলো এখানে আনবেন এবং ইনসাইট এবং অ্যাকশন প্ল্যান ভাই সেট করবেন, এটা কিন্তু মাস্ট।
সেই জিনিস আমরা স্কিলস পেজ, জবস পেজের জন্য করি, আমাদের গ্রুপগুলোর জন্য করি, আমাদের যত গ্রুপ আছে, আমাদের ইনস্টাগ্রাম, আমাদের লিঙ্কডইন, যত প্ল্যাটফর্ম আছে সবগুলোর জন্য করি। ফেসবুক আপনি সবগুলোর ব্যাপারে ডিটেইল যাবো না, বাট অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আপনার জন্য সকল প্ল্যাটফর্মে কিন্তু সেম রিপোর্টিং সিস্টেম কাজে লাগে, রাইট? শর্টস প্ল্যাটফর্ম, ইউটিউব চ্যানেল, এভরিথিং, এবং সব জায়গায় সেম প্রসেস, ইনসাইট এবং অ্যাকশন প্ল্যান। এই পুরো কাজটা করার পর আমরা দেখি যে আমাদের সবগুলো প্ল্যাটফর্মে কোন কন্টেন্টগুলো সব থেকে ভালো পারফর্ম করছে। সো বেস্ট পারফর্মিং কন্টেন্ট অন দ্য মেইন পেজ, এবং ওগুলো রিচ, এঙ্গেজমেন্ট, শেয়ার কত সেগুলো দেখি, রাইট? এবং আমরা মেইন পেজের খারাপ পারফর্ম করা কন্টেন্টগুলো দেখি, যে কোনটা খারাপ পারফর্ম করছে, কেন খারাপ পারফর্ম করছে, কন্টেন্টে কি দোষ ছিল, সেটা যেন আমাদের রিপিট না করা লাগে। এগেন, বেস্ট পারফর্মিং রিল, বেস্ট পারফর্মিং কন্টেন্ট স্কিলস পেজ, যেমন খুব ভালো পারফর্ম করছে, প্রতিটা শেয়ার এঙ্গেজমেন্ট রিচ আছে, আবার একই সাথে বিলো পারফর্মিং কন্টেন্ট। সো দ্যাট উই গেট অ্যান আইডিয়া যে কি কাজ করতেছে, কি কাজ করতেছে না। যেটা কাজ করতেছে না ওটা বাদ, যেটা কাজ করতেছে ওটা আরো বেশি করে বলো। যেটা করতেছে না ওটা সবসময় বাদ দিলেও হবে না, আমাদের ইনসাইটটা বের করতে হবে, সো দ্যাট উই ক্যান ফিগার আউট এক্স্যাক্টলি কেন এটা বাদ করতেছে, কি করলে বাদ না করতে। অলরাইট? এন্ড সেম ভাবে আমাদের বেস্ট পারফর্মিং কন্টেন্ট ইনস্টাগ্রাম, বিলো পারফর্মিং কন্টেন্ট ইনস্টাগ্রাম, সব প্ল্যাটফর্মে আমরা সেম কাজটা করি। সো এইভাবে আপনি চাইলে আপনার প্ল্যাটফর্মের জন্য সুন্দর করে গুছিয়ে রিপোর্টিং করতে পারেন, এবং রিপোর্টিং এর মাধ্যমে আপনি সেট করতে পারেন যে আপনার কি করা দরকার। আর লাস্টলি আমরা ডেলিভারি স্ট্যাটাস দিই যে আচ্ছা নেক্সট আপ আমাদের কোন কোন প্ল্যাটফর্মে কোন কোন প্রোডাক্ট কোন কোন জিনিস ডেলিভারি দেওয়া দরকার। সেই পুরো জিনিসটা যদি সেট থাকে আপনার জন্য এক্স্যাক্টলি বোঝা সহজ আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোন কোন জিনিস ভালো যাচ্ছে, কোন কোন জিনিস ভালো যাচ্ছে। আই হোপ এই রিপোর্টিং সিস্টেমটা আপনাকে কিছু হলো আইডিয়া দিল, পুরোটা করার দরকার নেই, এতগুলো সাইড বানানোর দরকার নেই, একটা স্প্রেডশিটে আপনি মেইনটেইন করলেই। I hope you got value out of this video. I'll see you in the next class.